সাজা হয় খালেদা জিয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আইনে অস্পষ্টতা দেখছেন বিশ্লেষকরা। খালেদার সাজার প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ, তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দণ্ডিত দুর্নীতিবাজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। দুদিনের সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, বললেন টেকসই গণতন্ত্রের জন্য অবাধ নির্বাচন ও গণমাধ্যমের স্বাধীনতা জরুরি। ঢাকা টেস্টে শ্রীলঙ্কার ৩০০ ছাড়ানো লিডে চাপে বাংলাদেশ, হাতে এখনো ২ উইকেট। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার এবং আমি সজল দাস। দেখছেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ নৈতিক স্খলনজনিত অপরাধে ৫ বছর দণ্ডিত। তবে বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন উচ্চ আদালত বিচারিক আদালতের রায় স্থগিত করলে নির্বাচনের জন্য যোগ্য হবেন তিনি। বিশ্লেষকরা বলছেন আইনে অস্পষ্টতা থাকায় খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ভবিষ্যৎ নির্ভর করছে উচ্চ আদালতের স্থগিতাদেশ এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে। রায় ঘোষণার পর থেকেই রাজনীতির মাঠের প্রধান তর্ক, খালেদা জিয়া কি আসছে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন নাকি পারবেন না। সংবিধানের ৬৬-র ২ ধারার ঘ অনুচ্ছেদ বলছে তিনি নির্বাচনের জন্য অযোগ্য, কারণ নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত তিনি, তাও আবার ৫ বছরের জন্য। রাষ্ট্রপক্ষের আইনজীবীও এই ধারাকে সূত্র মেনে তার ব্যাখ্যা দিয়েছেন। টাকা আত্মসাৎ অথবা নৈতিক স্খলনজনিত মোরাল টার্পিচিউড জনিত কারণে তিনি সাজাপ্রাপ্ত হন, তিনি নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবেন। এখানে অন্য কোনো কথা লেখা নেই। ৬৬-র ২ ধারার মধ্যে এই কথাগুলি লেখা আছে। আগামী দিনে নির্বাচন করার জন্য তিনি কোনো যোগ্যতা রাখেন না। অবশ্য বিএনপিপন্থী আইনজীবীর ব্যাখ্যা ভিন্ন। তার বক্তব্য, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলেই খালেদা জিয়া নির্বাচনের জন্য যোগ্য হবেন। সর্বোচ্চ আদালত যতক্ষণ পর্যন্ত শাস্তি বহাল না রাখে ততক্ষণ পর্যন্ত তিনি দণ্ডিত এবং নির্বাচনের অযোগ্য, এই কথা বলার কোনো সুযোগ নেই। উনি আপিল করবেন, অটোমেটিক্যালি কনভিকশন সাসপেন্ড হয়ে যাবে এবং উনি স্বাভাবিক মানুষের মতো, সাধারণ মানুষের মতো উনি আবার নির্বাচন করবেন। অতএব আজকের সাজা বেগম খালেদা জিয়াকে ২০১৮ সনের নির্বাচনে অংশগ্রহণ থেকে কোনো রকম বার করছে না। এখন প্রশ্ন, শুধু কি আপিল করলেই খালেদা জিয়ার নির্বাচন যোগ্যতা ফিরবে? সাবেক আইন সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসাইন আইনের ব্যাখ্যা দিয়ে বলেছেন, শুধু আপিল নির্বাচনে ফেরার জন্য যথেষ্ট নয়। যে আপিল করলেই দণ্ড স্থগিত হয়ে যায় না, স্থগিতাদেশ একটা আদালত থেকে নিতে হবে, না নিলে অযোগ্য থাকবেন। আর আপিল কোর্ট যদি স্থগিত করে দেয় তাহলে যোগ্য হয়ে যাবে। আপিল আদালত থেকে যদি স্থগিতাদেশ নেওয়া না হয় তাহলে তো রায় বলবৎ থাকছে, শাস্তি বলবৎ থাকছে। তো বেল করার অর্থই হলো দণ্ড থাকছে, এই জন্য আমি বেল চাচ্ছি। আইনের কনফিউশন থাকার কারণেই ভিন্ন মত আসছে। তিনি আরও জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ১ আসন থেকে আদালতের স্থগিতাদেশ নিয়ে এভাবেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মহিউদ্দিন খান আলমগীর। আইনের কিছুটা অস্পষ্টতা থাকায় খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ভবিষ্যৎ নির্ভর করছে উচ্চ আদালতের স্থগিতাদেশ এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের অনুপস্থিতিতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। আরও জানাচ্ছেন মারুফা রহমান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হয়েছে ৫ বছর। তিনি এখন নাজিমুদ্দিন রোডের কারাগারে রয়েছেন। মামলার অন্য আসামি লন্ডনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা হয়েছে ১০ বছর।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব শুক্রবার সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বলেছেন, তারেক রহমানই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির সর্বোচ্চ দায়িত্বশীল বেগম খালেদা জিয়া তিনি আছেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের গঠনতন্ত্র বলে তিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আছেন, পার্টির মহাসচিব আছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আছেন। নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমানের নির্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিচালনায় দল পরিচালিত হবে। স্বভাবতই এরকম একটি সময়ে দলের যিনি সবচেয়ে নেক্সট সিনিয়র মোস্ট সেটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব। তো উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং স্থায়ী কমিটির আছে, সেক্রেটারি জেনারেল আছে। এটা তো একটি সকলে আলোচনার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে, দল পরিচালিত হবে। বিএনপি মহাসচিব অবশ্য রায়ের পরপরই সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির গঠনতন্ত্রে দল পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা আছে, সুতরাং সেই অনুযায়ী দল চলবে তার নিজস্ব গতিতে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আগামী সোমবারের মধ্যে চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং জামিনের প্রক্রিয়া শুরু সম্ভব হবে বলে আশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে পর্যন্ত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যদিকে এই সাজার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবাদে। বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করে বিএনপি। মিছিলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা মিছিলটিকে দৈনিক বাংলা মোড় হয়ে ফকিরাপুল পানির ট্যাঙ্কের সামনে দিয়ে নয়াপল্টন পর্যন্ত নিয়ে যান। মিছিলের সামনে পেছনে পুলিশ। মতিঝিল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার ছিল। বিক্ষোভ মিছিলের পুরোটাই ছিল পুলিশের বাধামুক্ত, শান্তিপূর্ণ। নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে মিছিলটি আপনা আপনি ছত্রভঙ্গ হয়ে পড়লে কয়েকজন কর্মী দৌড়ে পালায়। এ সময় আটক করা হয় অন্তত 4 জনকে। এদিকে বিকেলে গুলশান কার্যালয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ঢাকায় কর্মরত কয়েকজন প্রতিনিধির সঙ্গে খালেদা জিয়ার রায় পরবর্তী সার্বিক পরিস্থিতি বর্ণনা করেন মির্জা ফখরুল। পরে দেশীয় গণমাধ্যমকে তিনি জানান, আগামী সপ্তাহের প্রথম দিকেই আপিলের সকল প্রক্রিয়া শুরু হবে। এটা যেহেতু আজকে এবং কালকে বন্ধ, আগামী রোববারে আমরা আশা করছি যে এই ব্যাপারে আইনি প্রক্রিয়ার কাজ শুরু হবে। কিন্তু রায়ের সার্টিফাইড কপি পাওয়া না পাওয়া এগুলো আপনার যারা এখানে আপনার আমাদের লয়ার্স আর হিয়ার, একজন আছেন আরেকজন আছেন, তারা বলছেন যে এটা পসিবল, আপনার রোববার সোমবারের মধ্যে আমরা এটাকে প্রসেস করতে পারবো। তিনি বলে গেছেন যে আপনারা শান্ত থাকবেন, আপনারা ধৈর্য হারাবেন না, এবং আমার মুক্তির জন্যে বা গণতন্ত্রের জন্যে আসন্ন নির্বাচনের জন্যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস, সেই আন্দোলন হবে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক। এদিকে ঢাকার বাইরে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। নগরীর জল্লার পাড়ায় মিছিলে ধাওয়া দিয়ে 4 জনকে আটক করে পুলিশ। চট্টগ্রামে বিএনপি কার্যালয় নসিমন ভবন ঘিরে রাখে পুলিশ। বিক্ষোভ মিছিল হয়নি। সংক্ষিপ্ত সমাবেশে খালেদা জিয়ার সাজার রায় প্রত্যাখ্যান করে বক্তব্য রাখেন নেতারা। অন্যায় কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানাই। বরিশাল জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়েছে, তবে সেখানেও সতর্ক অবস্থানে ছিল মহানগর পুলিশ। সিলেটে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন। এছাড়া রাজশাহী, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ বিভিন্ন স্থানেও বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে বিএনপির নেতাকর্মীরা। তৌহিদ শান্ত, নিউজ 24। এদিকে শুক্রবার সন্ধ্যা 6:35 কারা ফটকে পৌঁছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থান বিষয়ে আবেদন নিয়ে জেলারের সঙ্গে দেখা করতে পারেননি বলে দাবি করেছেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেছেন তার স্বজনরা। খালেদা জিয়ার পরিবারের 4 সদস্য পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে গিয়ে দেখা করেছেন। বিকেল 3:30টার দিকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার সহধর্মিণী কানিস ফাতেমা ও ছেলে অফিক ইস্কান্দার এবং খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম কারাগারে প্রবেশ করেন।
বেলা 5টার দিকে কারাগারের পেছনের গেট দিয়ে তারা বের হয়ে ওই এলাকা ত্যাগ করেন। কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন কারাসূত্র। আমি জানি না জেল অথরিটি এখানে 24 আওয়ার্স তাদের ডিউটি, তারা কেউ আসছেন না কেন? হয়তো তারা ভয় পেয়েছেন, তারা হয়তো চিড়িয়া নিলে উপরের কর্তৃপক্ষ হয়তো তাদের প্রতি বিরাগ হবেন, তাদেরও চাকরি বাকরির ক্ষতি হইতে পারে। এটা দুঃখজনক। নির্বাচনী বছরে খালেদার দণ্ডে দেশ নয় বিএনপি সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার গাজীপুরে বিআরটি এর প্রকল্প পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। খালেদার অবর্তমানে সাজাপ্রাপ্ত তারেক জিয়াকে দলের দায়িত্ব দেওয়ার সমালোচনাও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জিন্নার তথ্যচিত্রে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শুক্রবার গাজীপুরে ভোগড়ায় বিআরটি প্রকল্পের অগ্রগতি দেখতে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে মুখোমুখি হন সাংবাদিকদের। খালেদা জিয়ার সাজা প্রসঙ্গে বলেন, এর মধ্য দিয়ে মূলত বিএনপি সংকটে পড়েছে। এ রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট ঘনীভূত হলো না, বরং বিএনপির অভ্যন্তরীণ সংকট ঘনীভূত, সেটা লক্ষণ আমরা টের পাচ্ছি। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। খালেদা জিয়ার দণ্ডাদেশ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই মামলা তো সরকার করেনি, আর সরকারের কোনো হস্তক্ষেপও নেই। বেগম জিয়া যদি রীতিমতো হাজিরা দিতেন, এই মামলা অনেক আগে রায় হয়ে যেত। এবং এখন তিনি নিজেই দেরি করে নির্বাচনকে সামনে রেখে এখন এই সময়ে পর্যন্ত নিয়ে এসেছেন, এটার জন্য তো বিএনপি দায়ী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। প্রতিহিংসা নয়, আইন অনুযায়ী খালেদা জিয়ার সাজা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না, তারই প্রমাণ এই রায়। আর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজদের দলে জায়গা দিতে গঠনতন্ত্র পরিবর্তন করেছে বিএনপি। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাফিয়া মুক্তার রিপোর্ট। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন কারাগারে। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সাজা কোনো প্রতিহিংসা নয়, আইন অনুযায়ী হয়েছে। আমাদের পুলিশ প্রশাসন বলেন, গোয়েন্দা বলেন, সবাই সঠিক যার যার কাজটি করছে। আপনারা তা বোধহয় নিশ্চয়ই টের পেয়েছেন। এই যে একটা সুন্দর অবস্থান, এই যে একটা সুন্দর সুশৃঙ্খল অবস্থান রয়েছে, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দারা কাজ করছে বলে এটা হচ্ছে। আমরা এটাই আমরা জোর গলায় বলতে পারি, আমরা বিচারকদের কোনো রকম আমাদের ইনফ্লুয়েন্স নাই। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী মন্তব্য করেন, রাজনীতির ইতিহাসে এই রায় কলঙ্ক অধ্যায়ের সৃষ্টি করেছে। দুর্নীতির দায়ে একজন সাবেক প্রধানমন্ত্রীর আজকে দণ্ড হয়েছে, এটা অত্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত ভালো লক্ষণ। রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমাদের জন্য, তার হয়তো লজ্জা না থাকতে পারে, বিএনপির নেতাদেরও তো লজ্জা না থাকতে পারে, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত লজ্জা অনুভব করি। রাজধানীতে আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বিএনপি দুর্নীতিবাজদের দলে জায়গা দিতে গঠনতন্ত্রে পরিবর্তন এনেছে, তা প্রমাণিত। বেগম জিয়ার বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তারেক রহমান। উনি কে? উনি হচ্ছেন দুর্নীতির বরপুত্র। উনি কে? উনি হচ্ছেন হাওয়া ভবনের চোর। সভাপতির দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য এবং অন্যান্য বিএনপির দুর্নীতিবাজদের শপথে রাখার জন্য বিএনপির 7 ধারা তারা সংশোধন করেছে। খালেদা জিয়ার সাজা ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সরকার প্রস্তুত বলেও জানান তারা। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার সাজার কারণে অংশগ্রহণমূলক নির্বাচনের পথ বন্ধ হয়ে গেলে দেশের গণতন্ত্রের জন্য তা বড় ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি কথা বলেন। আমি কোনো কথা বলছি না, এর মেরিট ডিমেরিট সম্পর্কে এক একজন এক এক রকম বলবেন, আমিও একরকম ভাবি, কিন্তু মামলার মতো চলুক। আমি তো রায় দেবো না, কিন্তু ওই রায় যেন প্রভাবিত না হয়। বড় উদ্বেগ হচ্ছে
গণতান্ত্রিক প্রক্রিয়া যেন পুরোপুরি স্টলড হয়ে না যায়, আটকে না যায়। যদি এরকম হয় যে এর ফলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হলো না, তার চাইতে ক্ষতির কারণ আর কিছু হবে না। বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রেক্ষিতে এই আহ্বান জানান তিনি। ভারতীয় গণমাধ্যম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। জানানো হয়, খালেদা জিয়ার সাজার ইস্যুতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি। এদিকে খালেদা জিয়ার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানায়, বাংলাদেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে মত প্রকাশের স্বাধীনতা থাকা জরুরি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় ফাতিহা পাঠ ও জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করেন প্রধান বিচারপতি। পরে পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন। এ সময় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার ও গোপালগঞ্জ জেলা আদালতের বিচারক সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টেকসই গণতন্ত্রের জন্য অবাধ নির্বাচন ও গণমাধ্যমের স্বাধীনতা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসাও করেছেন তিনি। বাংলাদেশে দুদিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর একথা বলেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের মিয়ানমারের সঙ্গে আলোচনা করবে বলেও জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। তার এই সফরে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। 10 বছর পর যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম ঢাকা সফর। এর আগে 2008 সালে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকা সফর করেছিলেন। সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যু এবং 2016 সালে যুক্তরাজ্য সরকার কর্তৃক বাংলাদেশের কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও তার এই সফরে ব্রেক্সিট ও ভিসা সংশ্লিষ্ট বিষয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ফিরছি একটু পর, সে পর্যন্ত সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। গাইবান্ধা 1 আসনে আফরোজা বাড়ি ও ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে ফরহাদ হোসেন সংগ্রাম উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ সাইদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া 1 এবং সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে গাইবান্ধা 1 আসন শূন্য হয়। সংসদীয় আসন দুটির উপনির্বাচনে আওয়ামী লীগ 13ই মার্চ ভোটের দিন ঠিক করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 14ই ফেব্রুয়ারি। এর আগে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথের বিষয়ক স্টেট সেক্রেটারি হন বরিস জনসন। এ সময় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করা, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলাপ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 22 শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুক্রবার বিকেলের এই ঘটনায় আহতদের মধ্যে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শরণখোলার ব্যানারে সকালে ফ্যান্টাসি কিংডমে বনভোজনে আসেন ৮০ শিক্ষার্থী। রাইডে ওঠা নিয়ে বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে শরণখোলার ব্যানারে আসা এক শিক্ষার্থীকে মারধর করে অন্য দর্শনার্থীরা। তাকে রক্ষায় ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালায় বিনোদন কেন্দ্রটির নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। এছাড়া ছিনিয়ে নেওয়া হয় তাদের ক্যামেরা, মোবাইল ফোন সহ নগদ টাকা। তবে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি ফ্যান্টাসি কিংডমের ব্যবস্থাপক। একটা ছেলেকে মারতেছে, আমরা শুনে আমরা আসছি ওরে দেখার জন্য, যে ব্যাগে আসছি। আসার পরে ওই ফ্যান্টাসি কিংডমের যে ম্যানেজমেন্টের লোকজন ওরা এসে আমাদের উপরে হামলা করছে। তারপর আমরা ওই জায়গা থেকে আমরা তো সব নিরস্ত্র ছিলাম, আমরা তো প্রোগ্রাম করতে গেছি। আমাদের উপর আতর্কিত হামলা করার সাথে সাথে ওদের হাতে অস্ত্র ছিল, রড ছিল, তারপর চাপাতি ছিল, স্টাম্প ছিল, স্টিক ছিল, আমাদের উপর হামলা করার পর আমরা ওইখানে পড়ে গেছি। এবারে ভাষার মাস নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মোদের গরব মোদের আশা। অমর একুশে গ্রন্থমেলায় শিশুদের জন্য আয়োজন থাকে শিশু প্রহর। এই আয়োজনে প্রধান আকর্ষণ শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। তাই তো সাপ্তাহিক ছুটির দিনে শিশু প্রহরে শিশুদের পদচারণায় মুখর বইমেলা। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলায় ছোটদের জন্য আয়োজন করা হয়েছে শিশু প্রহর। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাবা মায়ের হাত ধরে মেলা প্রাঙ্গণে ঢল নামে শিশু কিশোরদের। মেলায় আয়োজিত শিশু প্রহরের প্রধান আকর্ষণ শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। আর তাই তো বেলা বাড়তেই গুটি গুটি পায়ে বাড়তে থাকে শিশুদের পদচারণা। সময় মতো তাদের সঙ্গ দিতে সোহরাওয়ার্দী প্রাঙ্গণের বটতলায় হাজির হয় সিসিমপুরের চরিত্র হালুম, টুকটুকি, ইকরি ও শিকু। সবার সাথে খেলছি, খেলাধুলা করছি, নাচছি, বই কিনবো, এখানে মজা করবো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এতটা কি তবু কথা কয় না কেন? এটা সে সবসময় ফ্রাইডেতে সকালবেলা দেখে। না, টোটালি একটা নতুন এনভায়রনমেন্ট, তো এক্সাইটেড, এটাতে আমরাও হ্যাপি আছি। ইচ্ছা করলে আমরা আমাদের শিশুদের নিয়ে কোনো একটা স্পেস কিন্তু পাই না, কিন্তু এই সিসিমপুরটা ওকে ভীষণভাবে সংস্কৃতি মনা করে গড়ে তুলেছে। কেবল হৈহুল্লোড়ই নয়, পছন্দের বই কিনতেও স্টলগুলোতে ঢু মারছে এসব ক্ষুদে পাঠকেরা। তাদের পছন্দের বইয়ের তালিকায় রয়েছে ভূতের গল্প, বিভিন্ন ধরনের কার্টুনের বই এবং ছড়ার বই। খালি ভূতের বই কিনবো, সায়েন্সের বই এবং নানা গল্পের বই কিনেছি। শিবা ড্রয়িং, বাসায় এমনি পাঠ্য বই তো পড়েই, তারপরে ওই ছবি দেখে একটু আর্ট করার চেষ্টা করে। তুমি এদিকে বই বিক্রিতে সন্তুষ্ট হলেও শিশুদের বইয়ের স্টল বিন্যাস নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রকাশকরা। স্টলটা যদি আমাদের সামনের দিকে নেওয়া যায়, মানে শিশু কর্নারটাতে যদি বইমেলার প্রবেশের সাথে সাথে পাশাপাশি রাখা যায় তাহলে খুব ভালো হয়। শিশুদের বসবে, একটু অটোগ্রাফ নেবে, একটু রেস্ট নেবে, ওরা টায়ার্ড হয়ে যায়। দু একটি বেঞ্চি যেটা এই চত্বরের বাইরে অবস্থান করছে, রোদের ভিতর দেখা যায়, অনেকে বসে না। হয়তো ওই ধরনের একটু বসার আয়োজন করলে শিশু চত্বরটা আরও সমৃদ্ধশীল হতে পারত। অমর একুশে গ্রন্থমেলায় পুরো মাস জুড়ে শুক্র ও শনিবার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশু প্রহর। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে 4 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রদর্শিত বিষয়ের উপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান।
বাঙালি সংস্কৃতি লালন করি, ডিজিটাল বাংলাদেশ করি শীর্ষক এ মেলায় শিক্ষার্থীদের 210টি প্রজেক্ট প্রতিনিধিত্ব করে। সিসিটিভির আওতায় যশোর শিক্ষা বোর্ডের বেশ কয়েকটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে পরীক্ষার হলে মনিটরিং যেমন সহজ হচ্ছে, তেমনি নিশ্চিত হচ্ছে স্বচ্ছতা। ভবিষ্যতে এই শিক্ষা বোর্ডের সকল পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভির আওতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরের বেশ কয়েকটি স্কুলে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। এর ফলে পরীক্ষার প্রতিটি কক্ষে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। আগে প্রতিটি কক্ষে গিয়ে দেখতে হতো, আর এখন এক জায়গায় বসে সব নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগে যেটি হতো, আমরা প্রত্যেকটা পরীক্ষা কক্ষে যেই আমাদের পরীক্ষার পরিবেশ দেখতে হতো, এখন আমি সেটা আমার টেবিলে বসেই আমি অলরেডি আমি প্রত্যেকটা আমার মাউসের মাধ্যমে আমি প্রত্যেকটা কক্ষের কি অবস্থা আছে দেখতে পাচ্ছি। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। এখন বাচ্চাদের নিয়ন্ত্রণ করতে আমাদের সিসি ক্যামেরাই যথেষ্ট এবং এই প্রযুক্তি আমাদেরকে অনেক স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে। আগামীতে সকল পরীক্ষা কেন্দ্রগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে বলে জানালেন শিক্ষা কর্মকর্তারা। এসএসসি পরীক্ষার যে কেন্দ্রসমূহ রয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের আমরা এই অনলাইন স্কুল কার্যক্রম চালু করতে পারব। সিসি ক্যামেরা আমাকে এই উপকারগুলো যেহেতু দিচ্ছে, আমি মনে করি যে ভবিষ্যতে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকলে পরীক্ষা নিয়ন্ত্রণ করা, পর্যবেক্ষণ করা অত্যন্ত ভালো হবে। যশোর বোর্ডের আওতাধীন 269টি কেন্দ্রে 1,83,056 জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা অংশ নিচ্ছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ছুটির দিনে স্থিতিশীল সবজির দর, তাতে স্বস্তিতে কেনাকাটা করেছে ক্রেতারা। মাছের সরবরাহ ভালো হলেও দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। সাপ্তাহিক বাজার দরের খবর জানাচ্ছেন সুলতান আহমেদ। বৃহস্পতিবার সারা দেশে পরিবহন চলাচল ছিল কম, তবে তাতে তেমন কোনো প্রভাব পড়েনি সবজি আমদানিতে। বিক্রেতারা বলছেন গেল সপ্তাহের চেয়েও এক ধাপ দাম কমেছে এই সপ্তাহে, তাতে স্বস্তিতে কেনাকাটা করছেন ক্রেতারাও। মূলা ছিল মানে 30 টাকা কেজি, এখন 20 টাকা কেজি। শসার দামটা বর্তমানে বেশি, গাজরের দাম কম, তারপরে মরিচের দাম মোটামুটি আছে, ফুলকপির দাম একবার কম, 20 টাকা 25 টাকা পিস, আর টমেটো আছে 25 টাকা কেজি, 20 টাকা কেজি। মধ্যবিত্ত আয়ের পরিবার তো আমরা মধ্যবিত্ত ইনকাম করে খাই বেসরকারি কোম্পানিতে, আমাদের নাগালের মধ্যে থেকে আমাদের খুব ভালো লাগে। মাছের বাজারে দেখা যায় পর্যাপ্ত সরবরাহ রয়েছে দেশি মাছের। বড় আকৃতির রুই, বোয়াল, আইড় সহ বেশিরভাগ মাছের দাম 1000 টাকার ঘরে। বিক্রেতারা দাবি করছেন সরবরাহে ঘাটতি, তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। শোল মাছের দাম শুক্রবার দিকে একটু বেশিটা হলো আপনার কেজিতে 30 থেকে 40 টাকা কেজিতে বেশি। বাসা মাছ 1000 টাকা কেজি, ইলিশ মাছ 1000 টাকা কেজি, রুই মাছ নদীর 1000 টাকা কেজি। আমদানি ছাড়া মাছ নাই, শীতের কারণে মাছ কম। এখানে মাছ অবশ্য ভালো পাওয়া যায়, কিন্তু মাছের দাম এখানে অন্যান্য বাজার চেয়ে অনেক বেশি। আর ক্যামেরার সামনে যেটা বলে আসলে বাস্তবে সেই দামটা আসলে না, অনেক ক্ষেত্রে অনেকের কাছে। ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, তবে কেজিতে 20 টাকা দাম বেড়েছে আদা ও রসুনের। আদার দাম কেজিতে প্রতি 20 টাকা বাড়ছে, আর রসুনের দাম কেজি প্রতি 20 টাকা বাড়ছে। আদা ইনপুটের মাল কমাইলে দাম বেড়ে থাকে, আবার আইলে আবার কমে থাকে। মাংসের বাজার আগের মতোই, গরু 480 টাকা কেজি আর ব্রয়লার বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চলছে নিউজ 24 সংবাদ। এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি। ফিরছে একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 আন্তর্জাতিক।
আগের শাটডাউন রেশ কাটতে না কাটতেই আবারও যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে অচল অবস্থা বিরাজ করছে। কংগ্রেসে সময় মতো বাজেট নিয়ে সিদ্ধান্ত নিতে না পারায় দ্বিতীয়বারের মতো শাটডাউনে পড়ল ট্রাম্প সরকার। শুক্রবার এসব তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। যারা আইন প্রণেতারা আশা করেছিলেন বৃহস্পতিবার মধ্যরাতের আগেই নতুন বিলটি পাশ হয়ে যাবে, কিন্তু রিপাবলিকান সিনেটর র্যান্ড পল এই বিলে বিতর্কের দাবি জানালে তা পিছিয়ে যায়। ফলে আবারও শাটডাউনের মুখে পড়ল দেশটি। এর আগে জানুয়ারিতেও একটি বিল পাশে ব্যর্থ হওয়ায় 3 দিন সরকারি কার্যক্রম বন্ধ ছিল ট্রাম্প সরকারের। মালদ্বীপের চলমান অস্থিরতা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কথা জানান। মালদ্বীপের চলমান রাজনৈতিক সংকট থেকে সমাধান পেতে বন্ধুরাষ্ট্র চীন, পাকিস্তান ও সৌদি আরবে দূত পাঠিয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামেন। গেল বৃহস্পতিবারের এক সভায় চীন পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানান, মালদ্বীপ সরকার তাদের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার মতো ক্ষমতা রাখে, তবু তাদের এই সংকটজনক পরিস্থিতি এড়াতে পুরো বিশ্বকে এগিয়ে আসা উচিত। এবারে নিউজ 24 স্পোর্টস। টেস্টে চাপ কাটেনি বাংলাদেশের। লিড বেড়ে দাঁড়িয়েছে 312 রানে। 8 উইকেটে 200 রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে লঙ্কানরা। সারাদিনে স্বস্তি একটাই, শ্রীলঙ্কার 8 উইকেট শিকার। এর আগে প্রথম ইনিংসে 4 উইকেটে 56 রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ 110 রানেই অল আউটের লজ্জায় পড়ে, যা শেরে বাংলায় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড স্বাগতিকদের। নাজমুস সাকিবের রিভিউ। এ যেন বোলারদের স্বর্গরাজ্য। প্রথম দিনে 14 উইকেট আর দ্বিতীয় দিনের যোগফলে 28টি উইকেট। পিচের এমন ভেলকিবাজিতে বিপাকে ব্যাটসম্যানরা। তবে চাপে পড়ে দুরূহ পথ পাড়ি দিয়ে যেটুকুন তল্পিতল্পা গুটিয়েছে লঙ্কানরা, সেটাই বড্ড যথেষ্ট বাংলাদেশকে ঠেকাতে। স্কোরবোর্ডে সফরকারীদের লিড 312 রান। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ 8 উইকেট খরচায় 200 রান। মুস্তাফিজের শিকার 3 উইকেট, তাইজুল মিরাজের 2টা আর রাজ্জাকের 1। লঙ্কানদের রোশন সিলভার ব্যাক টু ব্যাক 50 টানা দ্বিতীয় ইনিংসে 58 রানে নট আউট দিন শেষে। চান্ডিমালের যোগান 30, করুণারত্নের 32। অতিরিক্ত চাপ সামলে তবেই ঢাকা টেস্টের লক্ষ্য নির্ধারণ করতে হবে টাইগারদের। কিন্তু সে চাপ চতুর্থ ইনিংসে কতটা উতরানো যাবে প্রশ্নটা জোরালো করে প্রথম ইনিংসে যাচ্ছে তাই ব্যাটিং। বোলাররা বিগ টার্ন পাচ্ছেন ঢাকা টেস্টে, এটা সত্য। তবে বেসিক ব্যাটিংটা হারিয়ে ফেলেছে স্বাগতিক ব্যাটসম্যানরা। 56 রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের 110-এ গুটিয়ে যাওয়া 6 উইকেটে 107 রান। বাকি 5টা পড়েছে মাত্র 3 রানে। শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে এটাই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। আগেরটি ছিল 2007 সালের মে মাসে ভারতের বিপক্ষে 118। দেশের মাটিতে প্রায় 10 বছর পর 120 রানের নিচে অল আউট হলো রিয়াদের দল। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট লাগিয়ে লিটনকে দিয়ে দুর্ভাগ্যের শুরু। ফুটওয়ার্কের জোর নেই, 25 রানেই কাটা। ষষ্ঠ উইকেটে 34 রানের জুটি মিরাজ মাহমুদুল্লাহর বিদায় মানেই লঙ্কানদের নিভু আগুন জ্বলে ওঠার নিমন্ত্রণ। প্রতিটা ক্ষণ হলো বিষাক্ত, যেখানে ব্যাটসম্যানদের দায়টা সব চাইতে বেশি। অল আউট বাংলাদেশ 110-এর কোঠায়। মিরাজের 38 রানের ইনিংসটা শিক্ষা দিয়েছে অনেককেই, অন্তত যে উইকেটে টিকে থাকা দায়। তৃতীয় দিনে শেষ হবে না তো ঢাকা টেস্ট। বাংলাদেশের পারফরমেন্স সেটার জবাব দেবে হয়তো। নাজমুস সাকিব, নিউজ 24। এবারে অলিম্পিকের খবর। দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ে শুরু হয়ে গেছে শীতকালীন অলিম্পিকের মহাযজ্ঞ। বিশ্বজুড়ে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং এ সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনার মাঝে উত্তর কোরিয়ার স্বেচ্ছায় অংশগ্রহণে এবারের অলিম্পিক তাই বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমকালো অনুষ্ঠান। সংবাদ শেষ করার আগে সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাজা হয় খালেদা জিয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আইনে অস্পষ্টতা দেখছেন বিশ্লেষকরা। খালেদা সাজার প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ। তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দণ্ডিত দুর্নীতিবাজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।
2 দিনের সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, বললেন টেকসই গণতন্ত্রের জন্য অবাধ নির্বাচন ও গণমাধ্যমের স্বাধীনতা জরুরি। এবং ঢাকা টেস্টে শ্রীলঙ্কা 356 লিডের চাপে বাংলাদেশ, হাতে এখনো 2 উইকেট। নিউজ 24 সংবাদে ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।